ক্লাস 9 আজকের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন অধ্যায় থেকে আমরা আবিষ্কার করব আজকে নিউক্লিয়াসের, পরমাণু নিউক্লিয়াসের। এর আগের দুটো ক্লাস আমাদের হয়ে গেছে। সেই দুটো ক্লাসের একটাতে ইলেকট্রনের আবিষ্কার হয়েছে আর একটাতে হয়েছে প্রোটনের আবিষ্কার। আর আজকে হবে নিউক্লিয়াসের আবিষ্কার। নিউক্লিয়াসের আবিষ্কার পরমাণু আবিষ্কারের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। নিউক্লিয়াসের আবিষ্কার এর আগের ক্লাসে আমরা এর আগের ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছিলাম যে কিভাবে একটা পরমাণু আছে সেরকম থমসনের মডেলটা আমরা আলোচনা করেছিলাম। তো তোমরা আগের ভিডিও দেখবে অবশ্যই, আগে দুটো ভিডিও হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 3, তাহলে আমাদের 3 নম্বর ক্লাসে আছে। নিউক্লিয়াসের আবিষ্কারের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার আবিষ্কার। এবার তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তার আবিষ্কার। তেজস্ক্রিয়তার আবিষ্কার কিভাবে হলো? 1896 খ্রিস্টাব্দে, 1896 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেনরি বেকারেলও বলতে পারো, কি হয়েছিল? পটাশিয়াম ইউরেনিল সালফেট, এটা একটা ইউরেনিয়ামের লবণ। এটা একটা লবণের নাম, এটা তাহলে একটা লবণের নাম। এটা ইউরেনিয়ামের লবণ, ইউরেনিয়ামের লবণ। ইউরেনিয়াম একটা ভারী মৌল, মানে এর পরমাণু ক্রমাঙ্ক অনেক বেশি। আচ্ছা, পটাশিয়াম ইউরেনিল সালফেট সেই লবণ নিয়ে যখন পরীক্ষা করেছিলেন তখন উনি কি দেখেছিলেন? এইরকম একটা সীসার পাত্রে এই লবণটা রাখা হয়েছিল, পটাশিয়াম ইউরেনিল সালফেট। এখান থেকে অবিরাম রশ্মি নির্গত হচ্ছিল। এই রশ্মিগুলোর ভেদন ক্ষমতা ছিল, তাহলে এখান থেকে অবিরাম রশ্মি নির্গত হচ্ছিল। সেই রশ্মিগুলো ভেদন ক্ষমতা সম্পন্ন। এদিকে আমরা ধনাত্মক আধান যদি রাখি, এদিকে ধনাত্মক আধান আর এইদিকে ঋণাত্মক আধান। কিছু রশ্মি এরকম ঋণাত্মক আধানের দিকে বেঁকে গেছে, তো সেগুলো ধনাত্মক আধান যুক্ত। কিছু রশ্মি ধনাত্মক আধানের দিকে বেঁকে গেছে, সেইগুলো হচ্ছে ঋণাত্মক আধান যুক্ত। তাহলে পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই রশ্মির সম্বন্ধে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো তখন দেখা গেল যে এর মধ্যে আছে আলফা রশ্মি। আলফাকে লিখি আমরা এইভাবে, আলফা। আচ্ছা, অনেকটা এর মতো আলফা রশ্মি। হিলিয়াম 2+, কণার স্রোত, 2 একক ধনাত্মক আধান যুক্ত হিলিয়াম কণার স্রোত, সেটাকে বলছি আলফা রশ্মি। বিটা রশ্মি বা বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক আধান যুক্ত দ্রুত বেগ সম্পন্ন ইলেকট্রনের স্রোত। ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত এবং দ্রুত বেগে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে। আরেকটা রশ্মি আছে, সেটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মিকে এইভাবে প্রকাশ করব, গামা রশ্মি কোনো কণার স্রোত নয়। গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলোর মতোই এবং আলোর গতিবেগের সমানের গতিবেগ। আলোর গতিবেগ
শূন্য মাধ্যমে 3 ইন্টু 10⁻10 মিটার পার 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড আর 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর গতিবেগ। তাহলে এই যে রশ্মির সমন্বয়ে দেখতে পেলাম একটা, আমরা প্রথমে বলেছি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা তাহলে কাকে বলবো? তেজস্ক্রিয়তা হচ্ছে এই যে কিছু পরমাণু থেকে ক্রমাগত এই ধরনের আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি অবিরাম নির্গত হতে থাকে। কোনো প্রভাবক ছাড়াই এই রশ্মিগুলো অবিরাম নির্গত হয়। এই রশ্মিগুলোকে আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি। আর যে সমস্ত পদার্থে এই ধর্ম থাকে তাদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর এই যে ধর্মটা, যার জন্য পদার্থ থেকে অবিরাম তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে, তাকে বলছি আমরা তেজস্ক্রিয়তা। তাহলে টার্মগুলো কি কি? তেজস্ক্রিয়তার আবিষ্কার তো হলো, কি কি টার্ম দেখলাম? টার্মগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। বেকারেল যখন এটা আবিষ্কার করলেন তখন এর নাম তিনি দিলেন বেকারেল রশ্মি। এই রশ্মিগুলোকে বলা হয়েছিল প্রথমে বেকারেল রশ্মি, পরবর্তীকালে এর নাম হলো তেজস্ক্রিয় রশ্মি। এটা 3 ধরনের রশ্মির সমন্বয়ে গঠিত, একটা আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। আর তেজস্ক্রিয় পদার্থ, যে সমস্ত পদার্থ এই ধরনের রশ্মি নির্গমন করে তাদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা কাকে বলবো? যে সমস্ত পদার্থের এই ধর্মটা রয়েছে তাদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষায় তিনি কি করেছিলেন? তিনি একটা খুব পাতলা সোনার পাত নিয়েছিলেন। সেই পাতলা সোনার পাতটা হচ্ছে 0.004 মিলিমিটার, এত পাতলা। আর বায়ু শূন্য আবদ্ধ নল, বায়ু শূন্য আবদ্ধ নল এটা নেওয়া হলো। আর সোনার পাত নেওয়া হলো 0.004 মিলিমিটারের, আর আবদ্ধ নল বায়ু শূন্য করে এবার যদি আমরা তীব্র গতি সম্পন্ন আলফা কণা এই সোনার পাতের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে যেটা হয় যে বেশিরভাগ আলফা কণা কোনো রকম বিক্ষেপণ ছাড়া সোজা বেরিয়ে যাবে। এটা 1 নম্বর পর্যবেক্ষণ। পর্যবেক্ষণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষায় যেমন আমরা মাথায় রাখলাম যে 0.004 মিলিমিটার সোনার পাত, বায়ু শূন্য আবদ্ধ নল, আরেকটা হচ্ছে সোনার পাত, বায়ু শূন্য আবদ্ধ নল আর তীব্র গতি সম্পন্ন আলফা কণা, তীব্র গতি সম্পন্ন আলফা কণা। আর এই সোনার পাতের পিছন দিকে একটা জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হলো। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যখন আলফা কণা আমরা পাঠাবো তখন এই সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার ওপর আলফা কণা পড়বে। আলফা কণা ওখানে পড়লে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হবে, তার ফলে বা একটা উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে, তার ফলে আলফা কণার কি কোন পথে গেল তার গতিপথ সম্পর্কে একটা ধারণা হবে। তো যে পর্যবেক্ষণগুলো আমরা এই পরীক্ষা থেকে পেলাম সেটা হচ্ছে 1 নম্বর, বেশিরভাগ আলফা কণা কোন রকম বিচ্ছুরণ, কোন রকম বিক্ষেপণ ছাড়াই সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে। নাম্বার 2, খুব কম সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপিত হয়। আর
3, 20,000 মধ্যে একটা, 20,000 কণার মধ্যে একটি কণা একটি যে পথে গিয়েছিল সেই পথে ফিরে আসে, যে পথে যাচ্ছে সেই পথে ব্যাক করবে, সেই পথে ফিরে আসবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে বেঁকে যাবে। কেউ কেউ আবার 180 ডিগ্রি কোণেও বেঁকে যেতে পারে। এই পরীক্ষা থেকে আমরা যে সিদ্ধান্তগুলো করতে পারবো সেগুলো হচ্ছে এরকম, যে পরমাণুর একদম মাঝখানে এক খুব কম জায়গায় ধনাত্মক আধান এবং সমগ্র ভর কেন্দ্রীভূত আছে, তাকে আমরা বলছি নিউক্লিয়াস। আর একে ঘিরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে। এই কারণে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। সেই কারণে বেশিরভাগ আলফা কণা কোনো রকম বিক্ষেপণ ছাড়াই বেরিয়ে গেছে। তাহলে এই কণা কক্ষগুলোকে আমরা ভর্তি করছি ইলেকট্রন দিয়ে। পরমাণুটা যদি এরকম দেখতে হয় যে তাহলে কি হবে, এখান থেকে আলফা কণা আসছে, আলফা কণা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। ইলেকট্রন সাথে যদি সরাসরি সাক্ষাৎ হয় তাহলে আকর্ষিত হতে পারে, এইভাবে তাহলে বেঁকে যাবে। কিন্তু বেশিরভাগ আলফা কণা কোনো রকম বিক্ষেপণ ছাড়াই বেরিয়ে গেছে। এই এটার সাথে বেঁকে গেল, এটার সাথে বিকর্ষণের জন্য বেঁকে যাবে। খুব কম সংখ্যক আলফা কণা, এখানে নিউক্লিয়াস ধনাত্মক, আলফা কণাও ধনাত্মক, তো এই পথে ফিরে আসবে। এর থেকে যে সিদ্ধান্ত করতে পারলাম, সিদ্ধান্তগুলো কিন্তু খুব মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, যে যেহেতু সমস্ত আলফা কণা পরমাণু ভেদ করে চলে গেছে কোনো রকম বিক্ষেপণ ছাড়াই, তার মানে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। পরমাণুর কেন্দ্রে খুব সামান্য অংশে তার সমস্ত ধনাত্মক আধান এবং ভর কেন্দ্রীভূত আছে। যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা, 20,000 মধ্যে একটি সরাসরি হয় 90 ডিগ্রি বা 180 ডিগ্রি যে পথে গেছিল সেই পথে ব্যাক করলো। আর কি দেখতে পাচ্ছি, যে ইলেকট্রন, পরমাণুকে ঘিরে ইলেকট্রন গুলো নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। সেই কারণে পরমাণুর ইলেকট্রনের ভর খুব কম, নিউক্লিয়াসের ভর বেশি, তাই আলফা কণার বিক্ষেপণের ওরা কোনো ভূমিকা পালন করতে পারেনি। আজকের ক্লাস এই পর্যন্তই। এই সিদ্ধান্ত থেকে রাদারফোর্ডের পরমাণু মডেলের উৎপত্তি হলো। কিছুটা এই যে আমরা আজকে বললাম যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোকেই আলাদা করে আমরা বলবো যে পরমাণুকে দুটো অংশে আমরা ভাগ করতে পারবো, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল। তো পরবর্তী আলোচনা আমরা পরের ক্লাসেই করব। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ থেকেই রাদারফোর্ডের পরমাণু মডেলটা এসেছে। সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে মাথায় রেখে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা লিখতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে ভিডিও দেখো, পরমাণুর গঠন ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরবর্তী ক্লাসে কিন্তু এর প্রভাব থাকবে, ক্লাস 10-এও থাকবে। এই পরমাণুর গঠন যদি আমি ক্লাস 9-এ ভালোভাবে না শিখি তাহলে পরবর্তী ক্লাসগুলোতেও আমার এই ঘাটতিটা থেকে যাবে।